সবাইকে আমন্ত্রণ চ্যানেল 24 এর দুপুর একটার খবরে। শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ড টি সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি মার্জিয়া শ্রেয়া। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই জাতীয় সম্মেলনে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরাসরি চলে যাচ্ছে সেখানে। মূল সারমর্ম যে আমরা বিভিন্নভাবে আত্মত্যাগ করেছি, আমাদের কেউ জীবন দিয়েছে আপনজন, কাজেই তার একটি মূল্যায়ন বা স্বীকৃতি আমরা চাই। প্রিয় শহীদ পরিবারের সদস্য, প্রিয় স্বৈরাচারের বিরোধী এবং জুলাই আন্দোলনের যোদ্ধাবৃন্দ, অবশ্যই এই মূল্যায়ন আপনাদের প্রাপ্য। তবে আমি যে চেয়ারটাতে বসেছিলাম, ওই চেয়ারটাতে বসে আমি চিন্তা করছিলাম, আমি যদি এই মুহূর্তে আমার মাকে যদি জিজ্ঞেস করতে পারতাম, মা, গত 17 বছর আপনার উপরে যে মানসিক এবং শারীরিক নির্যাতন হয়েছে, আপনি কি চান আমি তার প্রতিশোধ নেই? কারণ সেই এক মিনিট আগে এখন আমাকে কথা বলতে দিতে হবে। 1 মিনিট আমার কথা শুনতে হবে, আপনাদের কথা আমি শুনেছি। আমি যদি আমার মাকে জিজ্ঞেস করতাম যে আপনি কি চান আপনার সাথে যে অবিচার অন্যায় হয়েছে তার প্রতিশোধ আমি নেই, কারণ সেই প্রতিশোধ নেবার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন। আমার মায়ের সন্তান হিসাবে আমি নিশ্চিত আমার মা আমাকে বলতেন, তোমার দায়িত্ব দেশের সকলকে ঐক্যবদ্ধ করে সামনে এগিয়ে যাওয়া, দেশকে সামনে নিয়ে যাওয়া। আমি যদি আমার ভাইটিকে জিজ্ঞেস করতে পারতাম যে তুমি কি চাও তোমার সাথে যে অন্যায়, যে অবিচার হয়েছে, যেভাবে তোমাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে, যারা এর জন্য দায়ী তাদের বিরুদ্ধে আমি প্রতিশোধ নেই, কারণ সেই ক্ষমতা আল্লাহ আমাকে এখন দিয়েছেন। আমি নিশ্চিত দুভাই আমরা একসাথে বড় হয়েছি, তাকে আমি চিনি, তাকে আমি জানি, একই রক্ত আমাদের শরীরে প্রবাহিত। আমার ভাইটিও সেই একই উত্তর দিত, যে উত্তরটি আমার মা আমাকে দিতেন। প্রিয় ভাই বোনেরা, আমি 17 বছর আগে যখন এই দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিলাম, আমি কি অবস্থায় গেছিলাম সেই বিবরণে আমি যেতে চাই না। তবে যখন আমি চলে যাই তখন আমার বহু সহকর্মীকে আমি দেখে গিয়েছিলাম। 17 বছর পরে যখন দেশে ফিরে আসার সৌভাগ্য হয়েছে, আমি ফিরে এসে আমার অনেক সহকর্মীকে পাইনি। আমি জুলাই আন্দোলনের আগেও আমার বহু সহকর্মীকে দেখেছিলাম, ছাত্রদল সহ, আমার বিএনপি সহ আমার দলের বহু নেতাকর্মী, বহু সহকর্মীকে দেখেছিলাম, যাদেরকে 5ই আগস্টের পরে আমি আর পাইনি, কারণ তারা পৃথিবীতে নেই, তারা পৃথিবী চলে গিয়েছেন। আমি 17 বছর আগে যখন এই দেশ ছেড়ে চলে গিয়েছিলাম বাধ্য হয়ে, তখন আমার বহু সহকর্মীকে দেখে গিয়েছিলাম, সুস্থ সবল এক তরুণ যুবক। 17 বছর পরে যখন ফিরে এসেছি, তাকে আমি দেখেছি তার কোনো অঙ্গহানি হয়েছে, শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একই ঘটনা ঘটেছে 5ই আগস্টের আগে এবং পরে। প্রিয় সকল উপস্থিতিবৃন্দ, জুলাই শহীদ পরিবারের সদস্যবৃন্দ, জুলাই যোদ্ধাবৃন্দ, স্বৈরাচার বিরোধী আন্দোলনের সকল যোদ্ধাবৃন্দ যারা এখানে উপস্থিত আছেন, দেখুন, আপনি যখন স্বৈরাচারের বিরুদ্ধে জুলাই আন্দোলনের আগে, বিগত 1 যুগে এবং জুলাই আন্দোলনের সময় মাঠে নেমেছিলেন, আপনার উদ্দেশ্য, লক্ষ্য কি ছিল? আপনার উদ্দেশ্য ছিল এই দেশ, এই দেশের জনগণ, এই দেশের মাটি, এই দেশকে এমন একটি দেশে রূপান্তর করা যেখানে মানুষ তার অধিকার, তার যোগ্যতা সবকিছু নিয়ে সম্মানের সঙ্গে বেঁচে থাকবে। এই দেশের মানুষ নিরাপদে চলবে, তার যোগ্যতা অনুযায়ী তার প্রাপ্য সম্মান সে পাবে।
তার ন্যায্য অধিকার সে পাবে। এর ভিতরে অনেকগুলো বিষয় আছে। জুলাই জাতীয় সম্মেলনে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতক্ষণ আমরা সরাসরি সেখানে যুক্ত ছিলাম। জুলাই আন্দোলনকে অবমাননা করার অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওন, চিত্রনায়িকা মাহিয়া মাহি সহ 3 জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। সকালে শাহবাগ থানায় এই অভিযোগ করেন রাষ্ট্র সংলাপ ফোরাম এর সদস্যরা। বলা হয়, অভিযুক্ত 3 জন সামাজিক যোগাযোগ মাধ্যমে জুলাই আন্দোলন নিয়ে অবমাননাকর মন্তব্য ও কর্মকাণ্ড পরিচালনা করছে। এছাড়া মেহের আফরোজ শাওন ভিডিও বার্তায় জুলাই আন্দোলনকে পরিকল্পিত বা সাজানো ঘটনা হিসেবে উপস্থাপন করেছেন। অভিযোগটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। সত্যতা পেলে আইনগত পদক্ষেপ নেয়ার কথা জানায় পুলিশ। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আজ শুরু হবে জানাজার আনুষ্ঠানিকতা। স্থানীয় সময় শনিবার ভোর থেকে সাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য খোলা রাখা হয়েছে গ্র্যান্ড মুসাল্লা। আগামীকাল পর্যন্ত চলবে এই আনুষ্ঠানিকতা। 6 এবং 7 জুলাই তেহরান থেকে কোম পর্যন্ত শোভাযাত্রা, আর 8 তারিখ অনুষ্ঠিত হবে ইরাকের নজফ ও কারবালার বিশেষ কর্মসূচি। 9 জুলাই মাশহাদে ইমাম রেজার মাজার প্রাঙ্গণে দাফন করা হবে আয়াতুল্লাহ আল খামেনিকে, যা ঘিরে আগামী কয়েকদিনে তেহরানে 2 কোটিরও বেশি মানুষের সমাগম হবে বলে ধারণা করা হচ্ছে। আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় আনুষ্ঠানিকতা দেখতে সরাসরি যাচ্ছি গ্র্যান্ড মুসাল্লায়। همیشه یاور تو باشم میون لشکر تو باشم علی اکبر تو باشم چشم آسمونی تو اهل روزه حسینه توی دست زخمی تو قچم پیر خمینه چشم آسمونی تو। খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা দেখতে আমরা যুক্ত ছিলাম গ্র্যান্ড মুসাল্লায়। ভালো বেতনের চাকরি আর উন্নত জীবনের হাতছানি, এমন প্রলোভনে বিদেশগামীদের সাথে দিনের পর দিন প্রতারণা করছে সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সি। আর এয়ারপোর্ট কন্ট্রাক্টের নামে সরাসরি মানব পাচারের সাথে যুক্ত বিভিন্ন ট্রাভেল এজেন্সি, যারা হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। নিঃস্ব হচ্ছে বহু পরিবার। সম্রাট হোসেনের রিপোর্টে বিস্তারিত। কাজের খোঁজে মধ্যপ্রাচ্য কিংবা দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে যেতে যেখানে মরিয়া বাংলাদেশিরা, সেখানে পূর্ব ইউরোপের দেশ সার্বিয়ায় যাওয়ার উদ্যোগ নিয়েছিলেন বাগেরহাটের ইরফান মোল্লা। তো 200 লোকের কাছ থেকে 2 লক্ষ করে টাকা নিচ্ছে উনি। ফেসবুকে বিজ্ঞাপন দেখে দ্বারস্থ হন প্লাটিনাম ওভারসিজ নামের একটি রিক্রুটিং এজেন্সির। 2.5 লাখ টাকা জমা দিয়ে স্বাক্ষর করেন চুক্তিপত্রে। এখন 1.5 বছর ধরে ঘুরছেন পাসপোর্ট ফেরতের জন্য। আমার পাসপোর্টটা উনি রেখে দিয়েছে অবৈধভাবে, 17 মাস আটকে রাখছে। আমার পাসপোর্টটা দিতে হবে, প্লাস উনি যে এইগুলো আমাকে যে আমার সাথে যে প্রতারণা করছে, প্লাস আরও 2 জন যাদের সাথে কত করছে, এদের সবার উনি ক্ষতিপূরণ দিবে। বেতন ওয়ার্ক পারমিটে ছিল হলো। একই এজেন্সির হাত ধরে সার্বিয়া যেতে বেসরকারি চাকরি ছেড়েছিলেন টাঙ্গাইলের গিয়াসউদ্দিন। 3.5 লাখ টাকা খরচ করে পাননি কিছুই। পাশাপাশি একটা এনজিওতে জব করতাম, আর কিছু গরু পালতাম। ওই গরু বিক্রির টাকাই মানে তাদের অফিসে জমা দেওয়া হয়েছে। এখন যে সময়টা লস করছে, ওই সময়টা
তো আর ফেরত দিতে পারবো না। এখন আমি আমার টাকাটার পাসপোর্টটা আমি ব্যাক চাইতেছি। বিএমইটির তথ্য বলছে ৩ বছর আগে অনুমোদন পেলেও একজন কর্মীও পাঠাতে পারেনি প্লাটিনাম ওভারসিজ। রাজধানীর কাকরাইলে প্রতিষ্ঠানটির কার্যালয়ে গেলে কোনোভাবে কথা বলতে রাজি হয়নি এজেন্সির মালিক আশফাক উদ্দিন। আমি তো এনলিস্টেড না, ঠিক আছে, আমার লাইসেন্সটা রিনিউ পাইনি। আমি ভাই সরাসরি বলি, আমি আরেকজনকে বলছি আপনারা করে দেন, কি করবো, কারণ লোকগুলো ভিসার মেয়াদ চলে যাবে। ডেট দিস হলো 15 তারিখে। পূর্ব ইউরোপের আরেক দেশ বেলারুশে যাওয়ার জন্য ট্রাস্ট অ্যান্ড নেটওয়ার্ক এজেন্সিকে 15 লাখ টাকা দিয়ে প্রতারিত হয়েছেন মাদারীপুরের সাকিব। মাসখানেক আগে ফ্লাইটের নামে তাকে সারাদিন বসিয়ে রাখা হয় বিমানবন্দরে। আমরা সকাল ভোরে যায় পৌঁছেছি এয়ারপোর্ট, তো তখন হয়তো সে আর কল ধরে নাই। আমরা অনেকক্ষণ ওয়েট করেছি, 10টা পর্যন্ত ওয়েট করে তারপরে আমরা সেই অফিসে গেছি। অফিসে যেও তাদেরকে আমরা পাইনি। লাইসেন্স ছাড়া কিভাবে বিদেশে কর্মী পাঠাচ্ছে প্রতিষ্ঠানটি, এমন প্রশ্নে কথা বলতে রাজি হননি এজেন্সির মালিক টুটুল। কিন্তু এক পর্যায়ে জানান এয়ারপোর্ট কন্ট্রাক্টের মাধ্যমে ইউরোপে কর্মী নিয়োগ করেন তারা। কাজ তো আমাদের হাতের কাজ, ঠিক আছে। আমরা যেমন উনি ভাই উনি দিছে, উনি দিছে আমারে, আমি তো কোনো না কোনো আর এলাকায় কাজটা না সবাইকে যেন নেওয়ার ব্যবস্থা করা। রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে প্রতারণার ভুরি ভুরি অভিযোগের মাঝে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলছেন অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। যেটা বলেছেন প্লাটিনাম বা এর ধরনের আরও যদি কোনো প্ল্যাটফর্ম থাকে যারা স্ক্যাম করে কিংবা এইভাবে লোকজনকে আপনার ভুলভাল বুঝিয়ে অবৈধ পথে নিয়ে গিয়ে আপনার বিশেষ করে তাদেরকে একটা বিপদে ফেলছে, আমাদেরকে সুনির্দিষ্ট অভিযোগ দিলে আমরা ব্যবস্থা নিতে পারবো। গেল 2 বছরে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর ছাড়পত্র নিয়ে বেলারুশ গেছেন 1947 জন কর্মী। সম্রাট হোসেন, চ্যানেল 24, ঢাকা। জুলাই চেতনা নিয়ে ব্যবসা না করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রাজধানীর চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্র আয়োজিত জুলাই গণ অভ্যুত্থানে নিহতদের স্মরণ সভায় একথা বলেন তিনি। বলেন, শিগগিরই রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। এই জুলাইয়ের চেতনা নিয়ে যেন আমরা কেউ ব্যবসা না করি। যারা জুলাইয়ের চেতনা নিয়ে বিভিন্নভাবে রাজনৈতিক সংগঠন করে রাজনৈতিক ফায়দা নেয়ার জন্য চেতনা বিক্রি করছে, তাদের পরিণতি কিন্তু ভবিষ্যতে দেখা যাবে। ইতিহাস কিন্তু তাই। শাহ আমানত বিমানবন্দরকে কার্গো হাবের পাশাপাশি বন্দর নগরীকে লজিস্টিক হাবে পরিণত করা হবে। অর্থবিল পাশের পর প্রথমবার চট্টগ্রামে গিয়ে কথা বলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রামকে একটা লজিস্টিক্যাল হাব করার জন্য সেটার বাজেটে সেটা প্রতিফলন ঘটেছে এবং চট্টগ্রাম এয়ারপোর্ট নিয়েও চিন্তা আছে, এটাকে কার্গো হাব, প্যাসেঞ্জার হাব করার এটাও আছে পরিকল্পনার মধ্যে সার্বিকভাবে। এবং এখানে চাইনিজ জোন, চাইনিজ ইকোনমিক জোন হতে যাচ্ছে। এই ছিল দুপুর 1টার খবরে। যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।